জানিস তো বেশিক্ষণ মোবাইল ধরে রাখতে পারি না, হাত ব্যথা করে। আচ্ছা বল, তুই কেমন আছিস? মহুয়ার অভিমান কমে না। থাক থাক, আর অভিনয় করতে হবে না। তুই তাড়াতাড়ি বল, কেন ফোন দিলি? শায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ল্যাপটপ সহ এইসব জিনিস কি তুই এনে দিয়েছিস? কে আনবে? ভাইয়া তো গার্লস হোস্টেলে যেতেই পারবে না। আমাকে সেদিন ফোন করে বললো তোর জিনিসগুলো এনে দিতে, আমি এনে দিলাম। কেন, কি হয়েছে? কিছু না, এমনিতেই জানতে চাইলাম। শোনো বড়পা, এখন তো বসেই আছো, অনেকদিন তোমার চ্যানেলে ভিডিও যাচ্ছে না। তুমি বরং ছোট ছোট ভিডিও বানিয়ে হলেও পোস্ট করো, না হলে তো মনিটাইজেশন হারিয়ে ফেলবি। আচ্ছা শোন, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি, পরে কথা বলবো তোর সাথে, ওকে? শায়লাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রাখে মহুয়া। খাবার শেষ করে এক কাপ চা বানিয়ে ল্যাপটপ খুলে বসলো। চায়ে চুমুক দিতে দিতে নিজের কাজে ডুবে গেল পুরো দস্তর। বিকেলে কলিং বেলের আওয়াজে হুঁশ এলো শায়লার। ও ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠল। 6টা বেজে গেছে, তার মানে রেদন ফিরে এসেছে। কলিং বেলটা আবার বাজতেই দাঁতে জিভ কেটে দরজা খুলতে ছুটল। রেদন ওকে দেখে বিরক্ত হলো। 15 মিনিট ধরে বেল দিচ্ছি, করছিলে কি তুমি? রেদন রুমে ঢেকে দেখলো পুরো বিছানা জুড়ে ল্যাপটপ বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। শায়লা কিছু না বলে নিঃশব্দে পেছনে দাঁড়ালো। রেদন ওর দিকে ফিরে বলল, কাজ করছিলে, এই জন্য ফোন ধরোনি? শায়লা মাথা দুলিয়ে সায় দিতেই রেদন বলল, তাও ভালো, তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে ভালো লাগছে। সারাদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া গোসল কিছুই করো নাই, মনে আছে তো আজ আন্টির বাসায় দাওয়াত? শায়লা এবার লজ্জা পেল। এ ছেলে কি করে সব বুঝে যায় তাই ভেবে পায় না। শায়লা বলল, কিছু খাবে না এখন? না, সকালে বেরিয়েছি, এখন শাওয়ার নিয়ে শোবো একটু। তুমি কি একটু বিছানাটা পরিষ্কার করে দেবে? এখনই দিচ্ছি। শায়লা বিছানা পরিষ্কার করতে করতে রেদন ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমাকে 8:30টায় ডেকে দিও। ঢাকার আগে অবশ্যই তুমি তৈরি হয়ে নেবে, আমরা 8:30টায় বেরোবো। ঠিক আছে। রেদন পাশ ফিরে ঘুমিয়ে গেলে শায়লা কাপড় চোপড় বাছতে বসলো। কি পরবে ঠিক করতে পারছে না। অনেক বেছে অবশেষে কালো রঙা সালোয়ার কামিজ বের করে শাওয়ারে ঢুকলো। দীর্ঘ সময় নিয়ে যত্ন করে চুলগুলো শ্যাম্পু করলো। গোসল সেরে টের পেল হাত দুটো টনটন করছে। ক্লান্তিতে চোখ বুজে আসছে বুঝতে পেরে বিছানায় গায়েলিয়ে দিল শায়লা। 8টার অ্যালার্ম সেট করে গভীর ঘুমে তলিয়ে গেল। শুনছেন, উঠতে হবে, দাওয়াতে যাবেন না? কয়েকবার করে ডেকেও রেদনের সাড়া পাওয়া গেল না। শায়লা বিরক্ত হয়ে মগে করে পানি এনে ওর মুখে ঢেলে দিল। রেদন ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে? শায়লা হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে অদূরে দাঁড়িয়েছে। রেদন মুখের পানি মুছে দাঁতে দাঁত চেপে শায়লার দিকে তাকালো। কি সমস্যা, গায়ে পানি ঢাললে কেন? শায়লা নির্বিকার চিত্তে বলল, অনেকক্ষণ ধরে ডেকে ডেকে হয়রান হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, তাই বলে ঘুমন্ত মানুষটার গায়ে পানি দেবে? 8:30 বেজে গেছে, পলিয়ান্টি অলরেডি একবার ডেকে গেছেন। যেতে চাইলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন তো। রেদনের মন চাইল এক বালতি পানি এনে শায়লার গায়ে ঢেলে দিতে, কিন্তু আন্টি ডেকে গেছে শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। উঠে ঝটপট তৈরি হয়ে নিল। দরজা খুলে ওদের দেখে খুশি হয়ে গেলেন মানুষটা। আরে তোমরা চলে আসছো, এত দেরি করলা কেন? রেদন অপরাধী গলায় বলল। হাসপাতাল থেকে ফিরে আমি ঘুমিয়ে গেছিলাম আন্টি, তাই একটু দেরি হলো। পলি আন্টি শায়লার গাল ধরে আদর করে দিলেন। মিষ্টি মেয়ে কেমন আছো? তোমাকে তো খুবই সুন্দর লাগছে আজকে। শায়লা লাজুক হাসলো। রেদন ভুরু কুচকে শায়লাকে দেখলো। কালো রঙা সালোয়ার কামিজ ওর পরনে। ফর্সা শায়লাকে তাতে আরো উজ্জ্বল দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে শরীরে চেনা অনুভূতির জন্ম নিতে পারে, এই ভয়ে রেদন ফোঁস করে শ্বাস ফেলে নজর ফিরিয়ে নেয়। আঙ্কেল নেই? আছে, তোমরা বসো, আমি ডেকে আনছি। শায়লা রেদন বসলো। কিছুক্ষণ পরেই পলি ফিরে এলো। তার পেছন পেছন জামাল ভুঁইয়া আর তাদের কন্যা রত্না। রত্না মেয়েটা দেখতে সুশ্রী, শ্যামা গায়ের রঙে মায়াকাড়া চেহারা, চেহারায় বাচ্চা ভাবে স্পষ্ট। ওদের দেখে রেদন উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? শরীর খারাপ শুনলাম। ভালো আছি, মাঝে মাঝে গ্যাসটা জ্বালাতন করেই যা। তোমার বউ তো ভারী মিষ্টি দেখতে। নাম মা তোমার? শায়লা। বাহ, খুব সুন্দর নাম। শায়লা, ও আমাদের মেয়ে রত্না, এবছর কলেজে ভর্তি হলো। রত্না, ভাবিকে সালাম দাও। রত্না সালাম দিয়ে শায়লার পাশে বসলো। ফিসফিস করে বলল, ভাবি,
আপনার ইউটিউব ভিডিও ফলো করি আমি। খুব সুন্দর করে পড়ান আপনি। শায়লার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই মেয়ে ওকে চিনে ফেললো, শরম পেল, আবার ভালোও লাগলো। রত্না জানতে চাইল। কিন্তু অনেকদিন কোনো ভিডিও নেই কেন ভাবি? শায়লা কি বলবে ভেবে পেল না। জামাল ভুঁইয়া বলল, রত্নামা, ভাবিকে ভেতর করে নিয়ে যাও, গল্প করো ভাবির সাথে। রত্না খুশি হয়ে গেল। শায়লার হাত ধরে টেনে নিল নিজের রুমে। কিছুক্ষণের মধ্যে বকবক করে শায়লার মাথা ধরিয়ে ফেলল। রাতে ঘরে ফিরে শায়লা চুপচাপ শুয়ে পড়ল বাতি নিভিয়ে। রেদনের সাথে একটা কথাও বলল না। রেদনও ওকে বিরক্ত করল না। আধা ঘন্টা পরে বাতি চালিয়ে শায়লাকে ডাকলো। শায়লা, ওঠো, নুডলস বানিয়েছি তোমার জন্য, খেয়ে নাও। শায়লা উঠে বসল। ওর চোখ দুটো টকটকে লাল। রাগত্ব স্বরে বলল, এত আদিক্ষেতা কেন করছেন? কি বোঝাতে চাইছেন আপনি? শায়লার অকারণ রাগের হেতু বুঝল না রেদন। গরমে ঘেমে নুডলস বানিয়ে আনলো, তাতেও সমস্যা মেয়েটা। বিরক্ত হয়ে জানতে চাইল, আবার কি করলাম শায়লা? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলো, বুঝতে সুবিধা হবে। আর এখানে আদিক্ষেতার কি দেখলে? ওখানে দেখলাম কিছু খাওনি, তাই নুডলস বানিয়ে আনলাম। শায়লার রাগ তবুও কমল না। সে কঠিন গলায় বলল, এত খেয়াল রাখতে হবে না আমার। আপনার করুণা চাই না আমি। রেদন এবার রেগে গেল। কি হয়েছে বলবে? কেন রাগ দেখাচ্ছ? চাকরি ছাড়ার আগে আপনি এই বাড়িতেই থাকতেন না? হ্যাঁ, থাকতাম তো কি হয়েছে? আপনি রত্নাকে পড়াতেন। ওর এসএসসি পরীক্ষার আগে কিছুদিন দেখিয়েছিলাম, তাতে কি হয়েছে? রেদন বুঝে পেল না কাউকে টিউশন দিলে রাগার কি আছে। সে বোকার মতো শায়লার মুখপানে তাকিয়ে আছে। রাগে শায়লার নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। উচি মেয়ে পেয়েই তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমার কথা আর মনে হচ্ছিল না, তাই না? তাই তো বলি, 2 বছরে একদিনও কেন আমাকে মনে পড়েনি আপনার? শায়লার কথা শুনতে শুনতে রেদনের রাগের বদলে হাসি পেয়ে গেল। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে নির্ঘাত। ছোট্ট একটা মেয়েকে হিংসা করছে। রেদন হাহাক করে হাসে। শায়লা থমকায় চমকায়, ভ্রুকুটি করে রেদনের দিকে চেয়ে থাকে। রেদন হাসি নিবারণ করে বলল, হিংসে হচ্ছে কেউ আমাকে পছন্দ করছে দেখে? আচ্ছা, কেউ আমাকে ভালোবাসলেই বা তোমার কি? তোমার তো আমাকে পছন্দ না। হাজারো দোষ আমার। জোর করে বউ করে রেখেছি তোমায়, জোর করে আদর করেছি, তাহলে অন্য কেউ আমাকে? শায়লা আচমকা হাত দিয়ে রেদনের মুখ চেপে ধরল। খুব সাহস হয়ে গেছে আপনার, তাই না? একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আমি না তো অন্য কেউ না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখেছেন তো একদম মরেছেন, বলে দিলাম। রেদন দুটো গোল চোখ নিয়ে তাকিয়ে আছে, মুখটা শায়লার হাতের মধ্যে। কথা বলার কোনো উপায় নেই। শায়লার রাগান্বিত চোখে পড়তেই দুজনের দৃষ্টি স্থির হলো। রেদনের কৌতূহলী দৃষ্টির সামনে মিয়ে গেল শায়লা। হাত সরিয়ে নিয়ে সরে বসে নুডলসের বাটি টেনে নিয়ে খেতে শুরু করলো। রেদন মুস্কি হাসলো। মেয়েটাকে আরেকটু রাগিয়ে দেবে নাকি? আঙ্কেল বলছিল রত্নাকে পড়াতে। রত্না নাকি আমার? শায়লা নুডলসের বাটি আছাড় মারতে উদ্যত হতেই রেদন আতকে উঠল। খবরদার বটি ভাঙবে না। অনেক কষ্টে ঘেমে ঘুমে রান্না করেছি, না খেলে আমাকে দাও। রেদন হাত বাড়াতেই শায়লা বাটি পিছিয়ে নিল। তা দেখে রেদন গুনগুন করতে করতে উঠে দাঁড়ালো। কি কপাল আমার! বউয়ের রান্না খাবো কি? বউকে রেঁধেই খাওয়াতে হচ্ছে, সাথে রাগও হজম করতে হচ্ছে। কেউ ভালোবাসতে পারবে না, আমার বউয়ের সাথে প্রেম ভালোবাসার আলাপও করা যাবে না। এ কোন জ্বালায় পড়লাম আমি! দাদা যান, দেখো তোমার আদরের নাতির কি অবস্থা। বিবাহিত হয়েও ব্যাচেলরের দিন কাটাচ্ছি আমি। হুফ। রেদনের পেছনে শায়লা নুডলস খাচ্ছে আর মিটে মিটে হাসছে। টাঙ্গাইলে আসার মাস পার হচ্ছে। দুজনের সম্পর্ক সহজে উঠছে আস্তে আস্তে। রেদনকে এখন বেশ ব্যস্ত থাকতে হয়। হাসপাতালের ডিউটি বাদে বাকির সময় পড়ালেখায় ব্যস্ত থাকে। এখন দেশেই কোনো একটা ডিগ্রি নেবে ঠিক করেছে। অন্যদিকে শায়লাও ধীরে ধীরে সেরে উঠছে। ওর হাতের ক্ষত মোটামুটি সেরে গেছে। কাটা জায়গাটা এখন সাদা হয়ে থাকে। খুব বেশি কাজ করলে হাতে চিনচিনে ব্যথা ছাড়া আর কোনো সমস্যা নেই আপাতত। ওর শরীরের ক্ষত সারলেও মনের ক্ষত কতদূর সেরেছে সেটা বোঝা যায় না। কিছুটা পরিবর্তন এসেছে শায়লার আচরণে। সে ইদানিং মন দিয়ে সংসার সাজায়। সারাদিন অনলাইনে বসে এটা সেটা দেখে আর অর্ডার করে। সেদিন ডাইনিং টেবিল আর একটা ডিভান অর্ডার দিয়েছিল। সন্ধ্যায় রেদন ফিরে দেখলো শায়লা ব্যস্ত হয়ে মিস্ত্রিদের ডিরেকশন দিচ্ছে। জিনিস গুছিয়ে দিয়ে মিস্ত্রি বিদায় হতেই রেদন অবাক হয়ে জানতে চাইল, এসব কি শায়লা?
শায়লা তুমুল খুশি হয়ে জবাব দিল। ডাইনিং টেবিলের ডিভান কেমন হয়েছে দেখুন তো। অনলাইনে অর্ডার দিলাম, ভাবলাম কেমন না কেমন হবে, এখন দেখছি ভালোই। রিদান কিঞ্চিত উষ্মা প্রকাশ করলো। আমাকে জানালে না কেন? টাকা তুলে আনিনি তো? টাকা দেওয়া হয়ে গেছে, আপনার চিন্তা করতে হবে না। কে দিয়েছে টাকা? রিদান বিস্ময় নিয়ে জানতে চাইল। শায়লা ততোধিক বিরক্তি নিয়ে জবাব দিল। কেন আমি দিয়েছি? আমাকে কি বেকার নিষ্কর্মা মনে হয়? এখনো আমার কাছে পুরো বাড়ি সাজানোর মতো টাকা আছে, এটা জানেন? শায়লার কথা শুনে রিদান মজা পেল। রিয়েলি? আমাকে কিছু ধার দেবে? পকেট ঘরের মাঠ হয়ে আছে যে। শায়লা ভুরু কুচকে রেদানের দিকে তাকালো, বুঝতে চাইছে রেদান ওর সাথে ফোন করছে কিনা। রেদান হাসি হাসি মুখ করে ওকে দেখছে। শায়লা মুখ গম্ভীর করে বলল, লাগলে অবশ্যই দেব। কত টাকা লাগবে বলুন? তুমি কত দিতে পারবে? আপনার কত চাই? রেদানের চাহনি বদলে গেল। ডিভানে মাথা এলিয়ে দিয়ে মৃদুস্বরে বলল। যা চাই তাই দেবে? শায়লা মাথা দুলিয়ে সায় দিল। রেদান ওকে হাতের ইশারায় ডাকলো। এদিকে এসো। নিজের সরে বসার জায়গা ফাঁকা করে বলল। এখানে বসো। শায়লা ইতস্তত করে, দ্বিধায় তার পা জড়িয়ে আসতে চায়। চোখ দুটো অস্থির হয়ে এদিক সেদিক চায়। জড়সড় হয়ে রেদানের পাশে বসতে রেদান ওর হাত ধরে বুকের উপর নিয়ে রাখলো। বুক পকেট রিক্ত শীর্ণ হয়ে আছে শায়লা। কিছু ভালোবাসা খরচ করে ভরে দেবে বুকটা। অনেকদিন ধরে একা একা থেকে আর পারছি না বউ। এবার কি রাগটা কমানো যায় না? হুট করে রেদানের মুখে এমন আবেগী কথা শুনে শায়লার বুক কাঁপে, হাত পা অসাড় হয়ে যায়। বারবার ঢোক গিলছে সে, কি বলবে বুঝে উঠতে পারছে না। রেদানের আকুতি ওর ভেতরটা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু নিজের খোলস ভেঙে এগিয়ে যাওয়ার সাহসও পাচ্ছে না। জড়তা কমলেও কেন জানে আজ অব্দি সহজ হতে পারছে না। তবুও নিজের খোলস ভেঙে রেদানের কপালে হাত রাখে। আজ কি হসপিটালে অনেক চাপ ছিল? শরীর খারাপ করলো নাকি আপনার? শায়লা কথা ঘুরিয়ে নিল বলে রেদানের মনে অভিমান জমে। মেয়েটা এখনো রাগ করে আছে, আর কত। মনটা খারাপ হলো ভীষণ। সে নিজের কপালে থাকা শায়লার হাতের উপর হাত রেখে ক্লান্ত গলায় বলল, শরীর ঠিক আছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আজ অনেক চাপ ছিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি ততক্ষণে। রেদান কথা না বাড়িয়ে উঠে গেল। শায়লা এই সুযোগ খাবার বেড়ে নিল। অপেক্ষা করছিল রেদনের, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন এলো না, শায়লা ওকে ডাকতে এসে দেখলো রেদন শুয়ে আছে। কি মনে করে ডাকতে চেয়েও ডাকে না রেদনকে। মন খারাপ হলো ওর। আজ প্রথমবারের মতো নিজের হাতে খাবার রেঁধেছিল ও রেদনকে সারপ্রাইজ দেবে বলে, অথচ রেদন সারপ্রাইজ দেখলই না। শায়লা খাবার ঢাকা দিয়ে পাশের রুমে এসে বসলো। কাল একটা ভিডিও করেছিল, ওটা এডিটিং করে আপলোড দিল। আগের ভিডিওর মেসেজ সেকশন চেক করলো। কাজ শেষ করে সব গুছিয়ে ঘড়ি দেখলো 2 ঘন্টা পার হয়েছে। এখনও কি রেদান ঘুমাচ্ছে? ভুরুকুচকে শোবার ঘরে উকি দিল। ও, আলো জ্বালিয়ে দেখলো রেদান গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ব্যবসা গরমে এভাবে গুটিয়ে শুয়ে থাকার মানে কি? শায়লা ভাবলো রেদনকে ডাকবে, রাত হয়ে গেছে, কিছু খেতে হবে তো। শায়লা কয়েকবার ডাকার পর রেদন বলল, খাবো না, ভীষণ ঠান্ডা লাগছে আমার। কাঁথা দাও তো গায়ে, আর ফ্যানটা বন্ধ করো তাড়াতাড়ি। শায়লা বিস্মিত হলো। তাড়াহুড়ো করে এগিয়ে এসে রেদনের কপালে হাত রাখলো। ভীষণ জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। উত্তাপ সইতে না পেরে হাত সরিয়ে নিল দ্রুত। কাঁথা বের করে গায়ে দিয়ে জলপটি এনে কপালে দিল। রেদন শিউরে উঠল ঠান্ডা পানির উত্তাপে। কিছুক্ষণ জলপটি দেওয়ার পর কপালের উত্তাপ কমে এলে রেদনকে ডাকলো শায়লা। শুনছেন, কিছু খাবেন? ওষুধ খেতে হবে তো। খাবো, অন্য কিছু, সাথে জ্বরের ওষুধ। শায়লা খুশি হয়ে গেল। তাড়াহুড়ো করে অল্প খিচুড়ি বেড়ে আনলো প্লেটে। 2 চামচ মুখে দিল রেদন, তারপর বলল, ভালো লাগছে না, খাবো না আর। ওষুধটা দাও খাই, শরীর ভীষণ ব্যথা করছে। শায়লা কথা না বাড়িয়ে ওষুধ দিল। ওষুধ খেয়ে রেদন আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেল। শায়লা প্লেটের খিচুড়িটা জোর করে খেল। বাকি খাবার ফ্রিজে তুলে রাখলো। কেন যেন ভালো লাগছে না কিছু, ফাঁকা ফাঁকা লাগছে সব। অন্যদিন এই সময়টুকু টুকটাক গল্প হয় রেদনের সাথে। মাঝে মাঝে ঝগড়া, খুনসুটির সময় কিভাবে যায় টের পায় না। আজ রেদন অসুস্থ বলে সব যেন থমকে গেছে। শায়লা কাজ শেষ করে রুমে এলো। রেদনের পাশে বসলো। অস্ফুট বিড়বিড় করছে রেদন। শায়লা মুখের কাছে কান এগিয়ে দিয়ে তার শোনার চেষ্টা করলো। রেদন কাকে যেন বলছে। আর পারছি না শায়লা, এত কাছে থাকার পরও তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নিজেকে সামলে নিতে অনেক কষ্ট হয় শায়লা। কবে তুমি ঠিক হবে বলো তো? ম্যাডাম সময় দিতে বলেছে তোমাকে, তুমি যাতে নিজ থেকে কাছে আসো সেই পর্যন্ত ধৈর্য ধরতে বলেছে।
কিন্তু এখন আমার সত্যি কষ্ট হয় শায়লা। তোমার সাথে বিয়ের 4 বছর চলছে, না আমরা কোনো বিবাহে বার্ষিকী পালন করলাম, না জন্মদিন, না তোমার। আমাদের কোনো বিশেষ দিন হয়নি, কোনো বিশেষ স্মৃতি জমায়নি। এভাবে কি চলে বলো তো? কবে ভালোবাসবে তুমি আমাকে? আর কত অপেক্ষা করব? শুনতে শুনতে শায়লার বুক ধরফর করছে, হাতের তালু ঘামে গাল লাল হয়ে অকারণে। রেদনের জরাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে থেকে মায়া লাগে শায়লার। আজ পর্যন্ত রেদনকে অসুস্থ দেখেনি কখনো, সবসময় শক্ত হয়ে ওকে আগলে রেখেছে। আজ একদমই অসহায় দেখাচ্ছে ওকে। শায়লা মায়া ভরা মন নিয়ে রেদনের কপালে হাত ঠেকায়। জ্বরের তাপ কমেনি বিন্দুমাত্র, মনে হচ্ছে ওষুধে কাজ হয়নি। মায়ের কথা মনে পড়ে তার। মা বলতো জ্বর মাথায় উঠতে দেওয়া যাবে না, বেশিক্ষণ জ্বর নিয়ে বসে থাকতে নেই, ওষুধে না কমলে জলপটি আর গায়ে স্পঞ্জ করতে হবে লাগাতার। কি মনে করে শায়লা বালতিতে করে পানি নিয়ে এলো দ্রুত। রেদনের গা থেকে গেঞ্জি খুলতে চেয়ে থমকে গেল কিছু সময়ের জন্য। পরক্ষণেই দ্বিধা ছেড়ে ফেলে অনেক কষ্টে রেদনকে উঠিয়ে বসিয়ে গেঞ্জি খুলে ফেলে আবার শুয়ে দিল। রেদন গঙিয়ে উঠল। কি করছো শায়লা? আমার শীত করছে তো। শুনছেন, জ্বর কমাতে হবে আপনার, এই জন্য গা মুছে দিচ্ছি। একটু শীত লাগলেও সহ্য করে নেবেন। বলেই শায়লা জলে ভেজানো তোয়ালে রেদনের বুক মুছতে লাগলো। চেঁচিয়ে উঠল রেদন। শায়লা, মেরে ফেলবে আমাকে? আমার প্রতি এত রাগ, এত কষ্ট দিয়েছে তোমাকে? রেদন আবল তাবল বলছে। স্বপ্নের দিকটা মুছিয়ে ওকে কাত করে দিয়ে পিঠ মুছল। রেদন বক বক করেই যাচ্ছে। এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলো আমাকে, সহ্য হচ্ছে না আর। শায়লা, এই শায়লা, কথা বলছো না কেন? চুপ করুন। না, চুপ করবো না। কি করবে তুমি? আবার মরতে যাবে? যাও, পারো তো শুধু আমাকে কষ্ট দিতে। না না, শুধু আমাকে না, গোটা পরিবারটাকেই কষ্ট দাও। তুমি তো খুব খারাপ একটা মেয়ে, মনে দয়া মায়ার লেশ মাত্র নাই। না হলে জামাইতে এত কষ্ট কেউ দেয়? রেদন শীত হয়ে শুয়ে বক বক করছে তো করছে। শায়লা ওর মাথায় পড়তে দিতে চাইছে, কিন্তু ও কিছুতেই নেবে না। শায়লা শাসালো। এরকম করলে ভালো হবে না বলে দিচ্ছি। রেদন ঠোঁট উল্টায়। কি আর এমন খারাপ হবে? তুমি যা করছো তার চাইতে খারাপ কি আর কিছু হয়? কষ্ট দিতে দিতে মেরে ফেলতেই বাকি আছে, ওইটুকু আজ পরিপূর্ণ করে আসো। শায়লার আর সহ্য হলো না রেদনের মুখ বন্ধ করতে, তাই নিজে উদ্যোগ নিয়ে ওর দিকে ঝুঁকে এসে আচমকা ঠোঁট আঁকড়ে ধরল শায়লা। একের পর এক রীতিমতো আগ্রাসী চুম্বনে রেদনের নাজেহাল অবস্থা। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে যে কোনো সময়। এতটা আশ্চর্য মনে হয় ওর জীবনে হয়নি। রেদন ছটফটিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই শায়লা আচমকা ওকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। জ্বরে তপ্ত রেদন ঘোলাটে নয়নে অস্থির চাহনি দিয়ে তাকায়। কি হলো? চুপচাপ মাথা ঝুলিয়ে শুয়ে পড়ুন তো, জ্বরে গা পড়ছে আপনার, মাথায় পানি দেব। শায়লা হাঁপাতে হাঁপাতে জবাব দিল। এখনো বুকটা ধরফর করছে তার, ঠোঁট দুটো টকটকে লাল। হাত পা কাঁপাকাঁপি করলো, নিজেকে সামলে নিতে বদ্ধপরিকর। রেদন ওর দিকে তাকিয়ে অবুঝের মতো মাথা নাড়ে। আগে কাছে আসো, তোমাকে চাই আমার। এভাবে উস্কে দিয়ে সরে পড়লে মেনে নেব না। শায়লা ওষ্ঠ কামড়ে ধরল। নাছরবান্দা রেদনকে দেখলো মন দিয়ে। ছেলেটা জ্বরে টালমাটাল, কালো লোম আবৃত ফর্সা বুকের ওঠানামা বলে দিচ্ছে ওর উচাটান হৃদয়ের হাল। শায়লা ঢোক গেল। রেদন তুমুলভাবে আকর্ষণ করছে ওকে, কিন্তু অসুস্থ মানুষটার কাছাকাছি যাওয়া অনুচিত হবে। শায়লা মৃদুস্বরে ধমক দিল। কথা না শুনলে কিন্তু আর কখনোই কাছে যাব না। অসুস্থ, আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর সব হবে। রেদনের চেহারার মরিয়া ভাব কিছুটা কমে আসলো। সে ঘোর লাগা স্বরে বলল, সত্যি তো? আমি সুস্থ হয়ে গেলে তুমি নিজ থেকে আমার কাছে আসবে? শায়লাকে কিছু সময়ের জন্য দ্বিধান্বিত দেখায়। মনের ভেতর তোলপাড় হচ্ছে, তবুও মাথা নেড়ে বলল, সত্যি। এবার শুয়ে পড়ুন প্লিজ। রেদন বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। শায়লা এগিয়ে এসে ওর মাথার নিচে পলিথিন দিয়ে জলের বালতি এগিয়ে আনলো। মগ ভরে পানি নিয়ে ধীরে ধীরে মাথায় পানি ঢালতে শুরু করলো। মাথার চুলগুলো হাত দিয়ে ভিজিয়ে দিচ্ছে মোলায়েমভাবে। শুরুতে শীত লাগলেও আরামে চোখ বুজে এলো রেদনের। সে মাথায় থাকা শায়লার হাতের উপর হাত রেখে বিড়বিড় করলো, আরাম লাগছে শায়লা? এভাবেই থাকুন, কিছুক্ষণ পানি ঢালে জ্বর কমে যাবে। গায়ের উত্তাপ না হয় কমবে, কিন্তু মনের উত্তাপ কমায় কি করে শায়লা? আমার ভালোবাসা বোঝার ক্ষমতা কবে হবে তোমার? ক্ষণিকের জন্য শায়লার হাত থামে, মৃদুস্বরে বলল, ঘুমিয়ে পড়ুন, কথা বলবেন না আর। রেদন চুপ করে গেল। চোখ বুজে পড়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে গভীর ঘুমে তলিয়ে গেল সে। টানা 15-20 মিনিট রেদনের মাথায় পানি ঢালে শায়লা। জ্বরের প্রকোপ কমে আসতেই তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিল আলতো হাতে।
রেদান গভীর ঘুমে আছে বলে ডাকলো না আর। অনেক কসরত করে বালিশ দিল মাথার নিচে। ওর মাথার কাছে চেয়ার টেনে বসে রইল। বসে থেকেই একসময় ঘুমিয়ে গেল। খুব ভোরে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল শায়লার। এত সকালে কে এলো এই চিন্তায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। রেদন তখনও ঘুমে বিভোর। চট করে ওর কপালে হাত দিয়ে জ্বর দেখল। তাপমাত্রা কমেনি দেখা যাচ্ছে। ডাক্তার মানুষের জ্বর হলে কি ডাক্তার ডাকতে হয়? শায়লা ভেবে পেল না কি করবে। ওদিকে কলিং বেল বেজে যাচ্ছে সমান তালে। শায়লা গায়ের কাপড় ঠিক করে ছুটে এসে দরজা খুলে চমকে গেল। সামনে ওয়াহেদ আর জাকিয়া দাঁড়িয়ে আছে। শায়লা থতমত খেয়ে বলল, আপনারা? ওয়াহেদ বিচলিত হয়ে জবাব দিল, রাতে তুমি বললে রিদুর জ্বর এসেছে তাই চলে এলাম। তুমি একা মানুষ, ওকে নিয়ে কি করবে ভেবে চিন্তা হচ্ছিল। আর তোমার শাশুড়ি মা তো ছেলের অসুস্থতার কথা শুনে মাথা নষ্ট করে দিয়েছে আমার। এখন কেমন আছে রিদু? জাকিয়া তো ভদ্রতার ধার ধারল না, সোজা ঘরে ঢুকে গেল। এ ঘর ও ঘর উকি দিয়ে রেদনকে পেতেই হামলে পড়ল। ঋতু, কেমন আছিস বাবা? মা চলে এসেছে দেখ। ঋতু, শুনেছিস? চোখ মেলে তাকা আব্বু। শায়লা আর ওয়াহেদ দরজায় দাঁড়িয়ে আছে। জাকিয়া রেদনের কপালে গালে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। ওয়াহেদকে দেখামাত্র অভিযোগ করল, ওর গা পুড়েছে জ্বরে, কি করব? ওয়াহেদ শায়লাকে দেখলো এক নজর, তারপর শান্ত গলায় জবাব দিল, জ্বরের ওষুধ দেওয়া ছাড়া আপাতত কিছু করার নেই। ভাইরাল ফিভার হলে 3 দিন থাকবে। 3 দিনের বেশি হলে তখন দেখা যাবে। শায়লা মামনি, খাবার আছে কোনো? ওকে ডেকে তুলে কিছু খাইয়ে ওষুধ দিয়ে দাও। শায়লা মাথা নেড়ে রান্নাঘরে গেল। ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে, সেটা বের করে ভেজে নিল। ডিম পোচ করলো কয়েকটা। একটা পরোটা ডিম পোচ নিয়ে রেদনের ঘরে গেল। তাকিয়ে দেখলো রেদন উঠে বসেছে ততক্ষণে। বাবা মায়ের সাথে হালকা পাতলা আলাপ করছে। জাকিয়া শায়লার হাত থেকে প্লেট নিয়ে নিল। দাও আমাকে, ওকে খাইয়ে দিচ্ছি। তুমি ওষুধটা নিয়ে এসো। শায়লা ঘাড় কাত করে মেনে নিল। ওষুধের বক্স থেকে 2টো জ্বরের ওষুধ বের করে সামনে এসে দাঁড়ায়। রেদনের সাথে চোখাচোখি হলো। রেদন হাত বাড়িয়ে ওষুধ নিল। পানি দিয়ে ওষুধ গিলে নিয়ে আবার শুয়ে পড়ল। জাকিয়া হৈ হৈ করে উঠল। আরে না খেয়ে শুয়ে পড়লি যে? ঋতু, অল্প করে খেয়ে নে বাবা। ভালো লাগছে না মা, ডিম খেয়েছি ওতেই হবে। জাকিয়া ফোঁস করে উঠে শায়লাকে ডাকলো। ওই মেয়ে তোর জন্য একটু স্যুপ অথবা যাও ভাত বানাও। জ্বরের মধ্যে এইসব পরোটা খেয়ে ওর শরীর খারাপ হবে। ধমক খেয়ে শায়লার মুখটা ছোট হয়ে গেল। সে কথা না বাড়িয়ে মাথা দুলিয়ে চলে এলো রান্নাঘরে। ওয়াহেদ জাকিয়াকে ধমক দিল, এই মানে কি জাকিয়া? ওর একটা নাম আছে। তাছাড়া ওকে এভাবে হুকুম দিচ্ছ কেন? ও নিজেও অসুস্থ, সেটা ভুলে গেছো? জাকিয়ার ঠোঁট উল্টায়। অসুস্থ না ছাই, ওর জন্য করতে করতে ঋতুর আজ এই অবস্থা। আমার আদরের ছেলেটা যেই দিন থেকে বিয়ে করেছে সেই দিন থেকে ওর জীবন থেকে সুখ শান্তি চলে গেছে একদম। রেদন চুপচাপ মায়ের কথা শুনছিল। থাকতে না পেরে ধমকে উঠল, মা চুপ করবে তুমি? কি শুরু করেছো? ঋতু ঘুমাচ্ছে, ওকে ঘুমোতে দাও। এসো আমরা হাত মুখ ধুয়ে নাস্তা করি। জাকিয়া মানা করতে চেয়ে করলো না। ওয়াহেদের দৃষ্টি কঠোর, তাই ঝামেলা না করে উঠে এলো। ওয়াহেদ ডাকলো, শায়লা মামনি, আমরা একটু ফ্রেশ হব। এই ঘরে যান আঙ্কেল, রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে। আপনাদের ব্যাগপত্র ওখানেই রেখেছি। হাত মুখ ধুয়ে আসুন, নাস্তা রেডি আছে। ওয়াহেদ হেসে সায় দিল। রুমে ঢুকে বেশ চমকিত হলো দুজনে। একটা মাঝারি সাইজের খাট, টেবিল আর আলমারি আছে এই রুমে। বড় কামরাটা স্বল্প আসবাবে বেশ খোলামোলা দেখাচ্ছে। জাকিয়া নিজের কাপড় নিয়ে ওয়াশরুম ঢুকলে ওয়াহেদ ঘুরে ঘুরে দেখলো রুমটা। বারান্দায় গেল। অনেকদিন ঢাকার মধ্যে থেকে এই পরিবেশ যেন স্বর্গ লাগছে। ওয়াহেদের মন ভালো হয়ে গেল। জাকিয়া বেরোতেই বলল, বাসাটা বেশ সুন্দর, কি বলো? কিন্তু ওরা এত সব কবে করলো? তুমি টাকা দিয়েছো? ওয়াহেদ জাকিয়াকে দেখে হেসে দিল। পাগল, ওদের দুজনকে এখনো চেনোনি তুমি। নিজেদের টাকায় করেছে নির্ঘাত। কিন্তু এসব করার কি দরকার ছিল? কদিন পরে চেষ্টা করে ঢাকায় ট্রান্সফার নিত। শুধু শুধু টাকা অপচয়। জাকিয়াকে কিছু বলা অর্থহীন ভেবে ওয়াহেদ কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পরে নাস্তা পর্ব শেষ করে চায়ে চুমুক দিতে দিতে শায়লাকে ডাকলো, রান্নাঘরে কি করছো তুমি? নাস্তা করেছো? কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখোনি? হেল্পিং হ্যান্ড আছে আঙ্কেল, আর কিছুক্ষণ পরেই আসবে। ওনার জন্য খানিকটা যাও ভাত করছি, ওটা হয়ে গেলেই নাস্তা করব। তোমার শরীর সুস্থ এখন? হ্যাঁ। তোমাদের বাসাটা বেশ সুন্দর, খোলামেলা আছে। জি আঙ্কেল,
এখনো আঙ্কেল? কবে ডাকবে বাবা শায়লা? শায়লার মুখ শুকিয়ে গেল, শুকনো গলায় বলল, এই ডাকটাতে আমার অ্যালার্জি আছে আঙ্কেল, চাইলেও ডাকতে পারবো না। তাছাড়া ডাকে কি আসে যায়? আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। দাদাজানের পর কাউকে আপন ভাবলে সে আপনি। আমার ডাক নিয়ে কষ্ট পাবেন না প্লিজ। ওয়াহেদ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই ডেকো। আপনি একটু রেস্ট নিন আঙ্কেল, ভোর সকালে জার্নি করে এসেছেন। ওয়াহেদের হঠাৎ মনে পড়ল ড্রাইভারের কথা। নিজেদের গাড়ি নিয়ে এসেছেন, ড্রাইভারকে ভুলে গেলেন কি করে? শায়লা, হারুনকে সাথে নিয়ে এসেছি, ওর কথা তো ভুলেই গেছিলাম। ওনাকে নাস্তা দিয়েছি আঙ্কেল, আমাদের বাসার দারোয়ান ভাইয়ের ওখানে আছে আপাতত। ওয়াহেদ খুশি হলো। মেয়েটাকে যতটা বোকা দেখায় ততটা না, জ্ঞান বুদ্ধি আছে যথেষ্ট। ওয়াহেদ তৃপ্তি নিয়ে ঘুমোতে গেল। শায়লা একবারও ঘরে উকি দিল। জাকিয়া শুয়ে আছে রেদানের পাশে। রেদান পাশ ফিরে ঘুমিয়ে আছে। শায়লার একবার ইচ্ছে হলো রেদানের কপাল ছুঁয়ে দিতে, কিন্তু জাকিয়ে থাকায় সেটা সম্ভব না। শায়লা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিংয়ে এসে বসল। খেতে ইচ্ছে করছে না, তবুও জোর করে একটা পরোটা ডিম খেল। চা গরম করে নিয়ে বসলো ডিভানে। আনমনা হয়ে চায়ে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ পরেই দরজায় আওয়াজ। কাজের মেয়ে কমলা এসেছে। তাকে রান্নার কাজ বুঝিয়ে দিয়ে আবারও ডিভানে বসলো। জাকিয়াকে নিয়ে ভাবছে, সে কি ওই ঘরেই থাকবে? ভাবনাটা মাথায় আসতে অস্বস্তিতে মন ছেয়ে গেল। আই মেয়ে, তুমি এখানে শুয়ে আছো কেন? আচমকা শরীরে ধাক্কা পেয়ে ধরফড়িয়ে উঠে বসলো শায়লা। সামনে রেদনকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবিহ্বল হলো। রেদন মাথা নাড়ে। জ্বর বেড়েছে, খিদা লেগেছে, কিছু আছে খাওয়ার মতো? শায়লা উঠে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল। বসুন এখানে, আপনার জন্য যাও ভাত রান্না করেছি, খাবেন। শালা এক বাটি জাউ ভাত এনে রাখলো। এই নিন, একটু মরিচ কেটে দিয়েছি, ঝাল ঝাল লাগবে খেতে। রেদন বাটি হাতে নিতে নিতে আবারও জানতে চাইল, এখানে শুয়েছিলে কেন? এমনিতেই। শায়লা কথা বাড়াতে চাইল না। রেদন যাও মুখে দিয়ে মুখ কচকায়। শায়লা তাকিয়ে দেখলো, কিন্তু কিছু বলল না। রেদন আরো 2-3 চামচ যাও জোর করে খেয়ে বাটি রেখে দিল। ভালো লাগছে না আর, দেখো তো আবার জ্বর আসছে কিনা। শায়লা রেদনের কপালে হাত দিল। কপাল বেশ গরম হয়ে আছে। হাত সরিয়ে আনবে এমন সময় রেদন ওর হাতের উপর হাত রাখলো। ম্লান গলায় বলল, তোমার হাত ঠান্ডা বলে আমার আরাম লাগছে। বলে ওর হাতটা হাতের মুঠোয় নিয়ে উল্টো পিঠে ঠোঁট ছোয়ালো রেদন। শালার গাল লাল হলো। বুঝলো জ্বর দেখাটা অজুহাত মাত্র। সে লজ্জা পেয়ে হাত টেনে নিয়ে বলল, গোসল করে নিন। রেদন শায়লার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি জানো তোমার লাজুক রূপ রাগী শায়লার চাইতে সুন্দর? এতদিন লজ্জা পাওনি কেন মেয়ে? তাহলে তোমার এই লাজুক রূপটা মিস করতাম না? এতদিন তো আপনি ছিলেন না কাছে। বলে নিজেই চমকে গেল শায়লা। কি বলে ফেললো এটা? বিকেলে বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি শায়লার। খেতে খেতে বিকেল হলো। তারপর সব গুছিয়ে উঠতে উঠতে সন্ধ্যার মুখে বাড়িওয়ালা আন্টি আর আঙ্কেল এসে হাজির। রেদওয়ানের বাবা মা আসার খবর শুনে আলাপ করতে এসেছে ওরা। ওয়াহেদ আর জাকিয়া অতিথির সাথে গল্প করতে বসলে শায়লা গেল চা বানাতে। ওদের চা নাস্তা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বেডরুমে ঢুকে দেখলো রেদন শুয়ে আছে। ওকে দেখে অভিমানী কণ্ঠে শুধায়, সারাদিন ঘরেই ঢুকলে না? শায়লা ল্যাপটপ টেবিলে রেখে ঘুরে রেদনকে দেখলো। পলি আন্টি আর আঙ্কেল এসেছেন আপনার বাবা মায়ের সাথে পরিচিত হতে, ওনাদের চা নাস্তা দিয়ে এলাম। রেদন শায়লার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল। খুব দেখি সংসারী হয়ে যাচ্ছ শায়লা। শায়লা বিছানায় এসে বসলো। না হয়ে উপায় আছে? রেদন মোবাইল রেখে শায়লার দিকে ফিরে বলল। দেখো তো জ্বর আছে কিনা। শায়লা রেদনের মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। জ্বর দেখানোটা বাহানা কিনা যাচাই করতে চাইছে। রেদন যেন ওর মনের হাল বুঝতে পারল। মলিন হেসে বলল, বাহানাটা আমার না করে তোমার করা উচিত ছিল। আমার জ্বর, এই বাহানায় তুমি বারবার আমার কপাল আর বুক ছুঁয়ে দেবে, তা না করে আমায় সন্দেহের দৃষ্টিতে দেখছো। শায়লা হেসে দিল। অসুস্থতার সুযোগে দুষ্টু হয়েছেন নাকি আগে থেকেই দুষ্টু আপনি? রেদন খড় চোখে চেয়ে থেকে বলল, তোমার কি মনে হয়? অসুস্থতার সুযোগ নিচ্ছেন? শায়লার কথা শুনে রেদন আফসোসের সুরে বলল, দুষ্টামি দেখানোর সুযোগ পেলাম কোথায় বলো? সারাক্ষণ তোমার রাগী ফেস দেখতে দেখতে আমিও অমন হয়ে গেছি। শায়লা জবাব না দিয়ে আলতো হাতে রেদনের কপাল ছুঁয়ে দিল। অনেকটা সময় হাত রেখে চিন্তিত হয়ে বলল, আবার জ্বর আসবে নাকি? সেদিন তো ভালোই ছিলেন। রেদন ক্লান্ত গলায় উত্তর দিল, আমার জ্বরের ধারা এমনই, রাতে জ্বর বাড়বে, জ্বর খুব কম হয় আমার, হলে খুব ভোগায়।
কি করবেন? ঔষধ দেব? চুমু দাও, আমার শরীরের কিছু উষ্ণতা তোমার শরীরে ট্রান্সফার করি। শায়লার গাল লাল হলো, কান দিয়ে উত্তাপ বেরোচ্ছে। সে লাজুক স্বরে জবাব দিল। খুব অসুবিধা হচ্ছে কিন্তু। হৃদন সরু নয়নে শায়লাকে দেখতে দেখতে বলল। ভদ্রলোক হয়ে দেখলাম অনেক, তুমি কিছুতেই পড়ছো না। এবার অসভ্য লোক হয়ে দেখি কাজ হয় কিনা। এসো একটা চুমু দাও। হৃদন নিজের মুখটা এগিয়ে দিল। শায়লা শরমে ছটফটিয়ে উঠল। ছেলেটা শুরু করেছে কি? তার রাগ ওঠার কথা, অথচ হচ্ছে উল্টোটা। মজা লাগছে হৃদনের কাজ। নিজেরও খানিকটা দুষ্টুমি করতে মন চাইছে, কিন্তু অনভ্যস্ততায় কি করবে সেটাই বুঝতে পারছে না। হৃদন তাড়া দিল। কি হলো, দাও না। শায়লা লাজুক দৃষ্টি মেলে হৃদনের বাড়িয়ে দেওয়া ওষ্ঠের দিকে নজর দিল। জ্বরের প্রকোপে অধরদ্বয় শুকনো হয়ে আছে। শায়লা ঢোক গিলল। কালো ঝোঁকের বশে হৃদনকে চুমু দিয়ে ভুল করে ফেলেছে। এখন সেই ভুলের দণ্ডনি দিতে হবে ভেবেই মাথার চুল ছিঁড়তে মন চাইছে। শায়লা ভাবল হালকা ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে আসবে। সেই ভেবেই এগিয়ে এসে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে দিল, কিন্তু সরে আসার আগেই হৃদন দুহাতে ওর কোমর চেপে ধরে অধরে অধর মিলিয়ে দিয়ে গাঢ় চুম্বন লিপ্ত হলো। হতবিহব্বল শায়লা হৃদনের জ্বরে তপ্ত মুখের স্পর্শে কেঁপে উঠল। না চাইতেও হৃদনের মাথা চুল টেনে ধরল নিজের অজান্তেই। অনুভূতির চোরা স্রোত ওকে ভাসিয়ে নিচ্ছে অন্য জগতে। কিছুক্ষণ পরেই ওর ঠোঁটে সুই ফোটার মতো ব্যথা বোধ হলো। হৃদন আচমকা ওকে ছেড়ে দিয়ে দুষ্টু হেসে পড়ল। চুমু এভাবে দিতে হয় বোকামে? শায়লা বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে। ঠোঁট দুটো জ্বলছে রীতিমতো। দরজার ওপাশে জাকিয়া ছায়া দেখে নড়ে উঠল শায়লা। হৃদন তাড়াতাড়ি পাশ ফিরে শুতে শুতে ফিসফিস করল। শায়লা অতি দ্রুত ঠোঁট কামড়ে ধরল। জাকিয়া রুমে ঢুকে অদ্ভুত নয়নে দুজনকে জরিপ করে শায়লাকে কড়া গলায় ডাকলো। তোমাকে ডাকছে ওরা। সুযোগ পেয়ে শায়লা ছুটে পালালো। জাকিয়া ছেলের কাছে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখল। ঋতু, ঘুমিয়েছিস? হৃদন আড়মোড়া ভাঙার ভাব করলো। চোখ বুঝেই জবাব দিল। না মা, জ্বর ফিরে আসছে আবার। চোখ জ্বালা করছে, তাই চোখ বুজে শুয়ে আছি। হুট করে জ্বর বাঁধালি কেন? আমি বাধাইনি মা, কয়েকদিন হাসপাতালে খুব চাপ যাচ্ছিল, সেই জন্য হয়তো। জাকিয়া ছেলের মাথার কাছে বসলো। গত 1 মাসে একবারও ঢাকায় যাসনি ঋতু? মাকে দেখতে ইচ্ছে করে না তোর? হৃদন জবাব দিল না। জাকিয়া হতাশ গলায় বলল। হৃদন চোখ খুলে মাকে দেখলো। ওর চোখ দুটো লাল হতে শুরু করেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তবুও উঠে বসে মায়ের হাত মুঠোয় নিল। ওই মেয়েটা আমার বউ মা। বিয়েটা দাদাজান জোর করে দিলেও পরে ওকে ভালোবেসে ফেলেছে মা। মেয়েটা একটু অবুঝ আর বোকা, এছাড়া আর কোনো দোষ নাই ওর। দাদাজান ভরসা করে আমার উপর শায়লার দায়িত্ব দিয়েছেন, ওনাকে নিরাশ করব না কখনোই। তুমিও শায়লাকে মেনে নাও মা, তোমার ছেলের সুখ জড়িয়ে আছে ওর সাথে। শায়লা ভালো থাকলে আমি ভালো থাকবো। যত তাড়াতাড়ি এটা বুঝবে তত তাড়াতাড়ি তোমার আমার দূরত্ব কমবে। আমি যেমন তোমার ছেলে, তেমন শায়লার স্বামী। তোমরা দুজনই আমার কাছে গুরুত্বপূর্ণ। শায়লা কম বয়সী, বুঝ কম ওর, কিন্তু তুমি তো বুঝতা, সেরকম আচরণ করো তুমি। জাকিয়া চেহারায় কঠোরতার আভাস থেকে হৃদয়ন মোলায়েম স্বরে বলল। সংসার তো যুদ্ধের ময়দান না মা, আর শায়লাও তো তোমার প্রতিদ্বন্দ্বী না। তাহলে কেন এমন আচরণ করছো? শুধুমাত্র দাদাজানকে পছন্দ করছে সেই কারণে? একজন বৃদ্ধ মানুষ সম্পর্কে তোমার শ্বশুর, তাও আবার মৃত, তার প্রতি সামান্য শ্রদ্ধা দেখালে তুমি ছোট হবে না মা? আমাদের ছোট্ট জীবনে এত জেদ, রেশারেশি, এগুলো কি খুব জরুরি মা? জাকিয়া চুপ করে রইল। মনটা তেতে হলেও হৃদন অসুস্থ বলে কথা বাড়াতে মন চাইল না। কিছুক্ষণ পর শুষ্ক গলায় বলল। তুই শুয়ে থাক, জ্বর তো ধরে আছে। তোর বাবাকে বলছি একটু কমলা কিনে আনতে, কমলা খেলে শরীর ভালো লাগবে তোর। হৃদনের সত্যিই খারাপ লাগছিল বলে মায়ের কথা মেনে শুয়ে পড়ল। বাইরে এসেও আজকে পাওয়া গেল না, সে নাকি বাড়িওয়ালার সাথে গেছে। জাকিয়া ড্রাইভারকে ফোন দিয়ে কমলা কিনে আনার আদেশ দিল। শায়লাকে বলল ড্রাইভার কমলা নিয়ে এলে হৃদনকে যেন জুস করে দেয়। ঘরে ফিরে এসে পল্লবীকে ফোন দিল। ওদিকে শায়লার মনের ভেতর উথাল পাথাল হচ্ছে। কিছুক্ষণ আগে হৃদন আর জাকিয়ার কথোপকথন শুনে ফেলেছে সে। তারপর থেকেই তার বুকে ঝড় বইছে। হৃদন কি ও বরাবরই ভুল ভেবেছে? বরাবর হৃদনকে আন্ডার এস্টিমেট করেছে, একতরফা জাজ করেছে। অথচ এত কিছুর পরেও হৃদন এখনও চোখ বুজে ওর কথা ভাবছে। ওর জন্য নিজের মায়ের সাথেও ঝগড়া করছে। শায়লার কান্না পেয়ে গেল। এতদিন সে হৃদনের প্রতি অন্যায় করে গেল,
নিজের বাবার কর্মের সাজা রেদনকে দিল। অপরাধ বোধে মনটা ছটফট করে উঠল। কমলা জুস বানিয়ে রুমে গেল শায়লা। রেদন শুয়ে এপাশ ওপাশ করছে। ঝড় বেড়েছে বলে স্বস্তি পাচ্ছে না। শায়লা সামলে গিয়ে ডাকলো। শুনছেন, একটু জুস এনেছি, খাবেন? রেদন উঠে বসলো। ভাবছি গোসল করে ফেলবো, জ্বরে গা পুড়ছে। তুমি কি বলো? জবাব পাওয়ার আশায় শায়লার দিকে তাকিয়ে আছে রেদন। শায়লাও তাকিয়ে আছে, নির্নিমেষ তাকিয়ে দেখছে তাকে। রেদন চোখ নাচিয়ে জানতে চাইল। কি হলো, কি দেখছো? শায়লা আচমকা ঝাঁপিয়ে পড়ে রেদনকে জড়িয়ে ধরল শরীরের সমস্ত শক্তি দিয়ে। জড়িয়ে ধরে হুহুক করে কেঁদে দিল। রোগা শরীরের রেদন হতচকিত হলো। শায়লার কান্নার কারণ বুঝল না। বিরক্ত হলো কিছুটা, তবু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল গলায় জানতে চাইল। কি হয়েছে, কাঁদছো কেন? মা বকেছে? শায়লা রেদনের কাঁধে মুখ লুকিয়ে মাথা নাড়েন। তাহলে? শায়লা তবুও কথা না বলে কেঁদে যাচ্ছে। রেদনের কাঁধের জায়গাটা শায়লা চোখের জলে ভিজে একাকার। জ্বরের শরীরে সে ছটফটিয়ে উঠল। তাহলে বলবে তো কি হয়েছে, না বললে জানবোটা কি করে কি হয়েছে? শায়লা নাক টেনে কাঁধ থেকে মুখ তুলল। রেদনের চোখে চোখ রাখে, চোখ দুটোতে রাজ্যের অস্থিরতা। শায়লা অবিচল গলায় মৃদুস্বরে বলল। আপনি এত ভালো কেন বলবেন? এত ধৈর্য ধরে আছেন কেন আমার সাথে? আমি তো কখনোই আপনাকে বুঝিনি, এমনকি বোঝার চেষ্টাও করিনি। তবু কি করে আমাকে এতটা ভালোবাসেন আপনি? এতক্ষণে যেন সব বুঝতে পারল রেদন। মনে খানিকটা আনন্দ দোলা দিয়ে গেল। অবশেষে শায়লা কি তাকে বুঝল। তার এতদিনের ধৈর্যের ফল কি পেতে চলেছে সে? কিন্তু এত সহজে কি মেনে নেওয়া যায়? শায়লা সত্যিই তাকে বুঝেছে কিনা তা যাচাই করতে হবে তো। রেদন মৃদু হাসল। ভালোবাসি বলেই তো ধৈর্য ধরে পাশে থাকতে চেয়েছি, কিন্তু কেন এত ভালোবাসি তা জানি না। ওসব বাদ দাও, তুমি আমাকে বলো আজ হঠাৎ এইসব কথা উঠলো কেন? আমার ভালোবাসা না বাসায় তোমার কি আসে যায়? শায়লা মাথা নিচু করে রইল কিছু সময়। যখন চোখ তুলে তাকালো, ওর দুই চোখ জলে টইটুম্বুর। আমি আপনার যোগ্য না রেদওয়ান, কতটা কষ্ট দিয়ে ফেলেছি আমি না বুঝে প্রতিনিয়ত, তবু আমাকে কিচ্ছু বলেননি। শায়লা চোখের পানিতে রেদনের হৃদয়ে টালমাটাল হলেও গলে গেল না। গম্ভীর মুখ করে বলল। এখন কি বুঝেছো নিজের ভুলগুলো? শুধরে নিতে চাইছো? শায়লা মাথা দুলিয়ে তীব্র আকুতি নিয়ে বলল। চাইছি, সত্যিই চাইছি, কিন্তু কিভাবে শুরু করব বলুন তো? আমি তো সব মাসাকার করে রেখেছি। কি করে নিজেকে আপনার সাথে আমার সম্পর্ককে গুছিয়ে নেব বলুন? আমি আসলে বুঝতে পারছি না প্রথম স্টেপটা কিভাবে নেব। রেদনের পা ঝিমঝিম করছে। সে বিছানায় বসলো। শায়লাকেও ইশারায় বসতে বলল। শায়লার সাথে সাথে বসলো। আকুল নয়নে রেদনের পানে তাকিয়ে আছে সে। রেদন বলল। বিবাহিত সম্পর্ক রক্ষা করা খুব সহজ শায়লা। এখানে একটা জিনিসই দরকার, তা হলো আন্তরিকতা। তুমি আন্তরিক হলে বাকি সব এমনিতেই হয়ে যাবে। আমি জানি তোমার মধ্যে স্বামী সম্পর্কে ভীতি আছে, কিন্তু এই ভয়কে জয় করাই তো আসল কাজ, বলো? শায়লা মন লাগিয়ে রেদনের কথা শুনছে। কি সুন্দর করে বুঝিয়ে কথা বলে ছেলেটা। শায়লা মন্ত্রমুগ্ধ হয়ে বলল। আমি সম্পর্ক টিকিয়ে রাখতে আন্তরিক, এটা কিভাবে বোঝাবো? রেদন হুট করে শায়লার কোলের উপরে শুয়ে পড়ল। শায়লার হাতটা নিচের মাথায় দিয়ে বলল। আপাতত অসুস্থ স্বামীর সেবা করে দেখাও তুমি কতটা আন্তরিক। অনেকক্ষণ ধরে বক বক করে মাথা ধরে গেছে, এবার চুলগুলো আস্তে আস্তে টেনে দাও তো, আমি একটু ঘুমাই। আর চোখ মেলে রাখতে পারছি না আর। শায়লা এবার সত্যি সত্যি লজ্জা পেল। সে অবুঝ বাচ্চার মতো অসুস্থ মানুষটাকে বিরক্ত করছে দেখে নিজের উপর রাগ লাগলো। অপরাধ বোধেই রেদনের কথাটা মেনে নিল চুপচাপ। রেদনের মাথা চুল টানতে লাগলো পরম মমতায়। কিছুক্ষণের মধ্যেই রেদনের গভীর নিঃশ্বাস পড়ার শব্দে বুঝলো মানুষটা ঘুমিয়ে গেছে। শায়লা ভীষণ মায়া নিয়ে ঘুমন্ত রেদনকে দেখছে। ছেলেটা যথেষ্ট সুদর্শন, সন্দেহ নাই। ফর্সা ছেলেটার গাল জুড়ে কালো খোঁচা খোঁচা দাড়ি তাকে আরো সুন্দর করেছে। শায়লা আলতো হাতে রেদন পুরো মুখে হাত বোলায়। মন দিয়ে দেখতে দেখতে সে যেন প্রথমবারের মতো নিজের স্বামীর প্রেমে পড়ল। পরদিন দুপুর 1টা নাগাদ রেদনের পুরো পরিবারকে বাসায় দেখে শায়লার চোখ খুলে হাতে আসার উপক্রম হলো। পল্লবী আর মালিহা মিটিমিটি হাসছে। কি শায়লা, কেমন চমকে দিলাম বললো তো? শায়লা ভীষণ নার্ভাস হয়ে গেছে। সকালে জাকিয়া তাকে গেস্ট আসার কথা বলে বেশি করে রান্না করতে বলেছিল। কে আসবে জানতে চায়নি শায়লা। এখন হুট করে সবাইকে দেখে সে বিস্মিত হয়ে মাথা নাড়ে।
ভীষণ চমকে গেছি ভাবি, তোমরা এখানে সবাই আসবে কখনোই ভাবিনি। মালিহা মুস্কি হাসে। ছোট দেবর অসুস্থ হবার দূরে সংসার পেতেছে, দেখার তো একটু লোভ হয় বলো। পল্লবী সায় জানায়। তার উপরে যদি সেই দেবরের জন্মদিন হয় তাহলে তো কথাই নেই। সুযোগ পেতে দেরি, আমাদের আসতে দেরি নেই, তাই না রে মালিহা? তুমি জানো শাইলা মা তার ছোট ছেলের জন্মদিন কখনো মিস দেয় না। জন্মদিনের দিন যত কাজে থাকুক, ঋতুটাকে মায়ের কাছে থাকতেই হবে। কিন্তু এবার তো ঋতু মায়ের কাছে যাবে না কিছুতেই। মা কি করবে তাই ভাবছিলাম। পরে ঋতুর জ্বরের খবর শুনে সুযোগ পেয়ে মা বাবাকে নিয়ে চলে এসেছে আগে ভাগে। মালিহার কথা হা করে গিলছে শায়লা। ওদের আসার রহস্য এতক্ষণ পরিষ্কার হলো তার কাছে। বাবু মশাইয়ের জন্মদিন বলে কথা। দ্বিতীয়বারের মতো রেদনের মুগ্ধ হলো শায়লা। ছেলেটার জন্য নিজের জন্মদিনে মায়ের আশীর্বাদ নেওয়ার সুযোগ পর্যন্ত ত্যাগ করতে রাজি। কতটা ভালোবাসা থাকলে এমন কিছু করা যায়। শায়লা কিছু ভাবার অবকাশ পায় না। পল্লবী ওর হাত টানে। কি ভাবছিস শাইলা? ওনার জন্মদিন কবে আপু? বলেই ভীষণ লজ্জা পেল শায়লা। বিয়ের এতগুলো দিন পার হলো আর সে কিনা বরের জন্মদিন জানে না। পল্লবী আর মাহিলা দুজনেরই চোখ ছানা বড়া। বলিস কি রে, বরের জন্মদিন জানিস না? শায়লা মাথা নিচু করে রইল। পল্লবী হা করে তাকিয়েছিল। মালিহা বলল, ভাবি এই জন্যই ঋতুয়ান ওর জন্য এত পাগল, বুঝলে? আমরা আমাদের স্বামীদের পাত্তা দেই বলেই আমাদের ওরা পাত্তা দেয় না। পল্লবী সায় জানালো। ঠিকই বলেছিস মালিহা, শাইলা তুই ঠিক আছিস। কি দরকার স্বামীর জন্মদিন জানার? এভাবেই তোর হৃদয় তোর জন্য দিওয়ানা। শায়লার কাতর নয়নে তাকালো। পল্লবীর হাত ধরে মিনতি করল। প্লিজ ভাবি, বলো না কবে ওনার জন্মদিন, আজ নাকি কাল? জেনে আর কি হবে, সারপ্রাইজ দেওয়ার সময় শেষ। মহিলা চোখ টিপে দিল পল্লবীকে। শায়লা অসহায় হয়ে দুজনকে দেখছে। তোমরা এত খারাপ, আমাকে অসহায় পেয়ে মজা নিচ্ছ? তুইও আমার দেবর বেচারাকে দৌড়ের উপর রেখে মজা নিচ্ছিস এতদিন। শোন, এত কথা বাড়িয়ে কাজ নেই। হৃদয়নের জন্মদিন কবে সেটা তোকে বলবে, তবে শর্ত আছে। কি শর্ত ভাবি? আমার দেবরের এবারের জন্মদিনটা স্পেশাল করে দিবি, এই শর্তে বলবো। শায়লা না বুঝে মরিয়া হলো। স্পেশাল করব কি করে? পল্লবী আর মালিহা একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসল। পল্লবী আফসোসের সুরে বলল, দেখো মেয়ের কথা, বিয়ের এতদিন পরে সেই একই কথা। ভালো মতো সংসার হলে এতদিনে তোর কোলে বাচ্চা আসতো শাইলা। শায়লা এবার লজ্জা পেয়ে মুখ লুকালো। পল্লবী কিসির ইঙ্গিত দিচ্ছে সেটাও কিছুটা গোচরে আসলো। সে ছুটে রান্নাঘরের দিকে পালাতে চাইলে মালিহা ওর হাত ধরল। আজ পালাতে দেব না তোকে। এই ভাবি, এক কাজ করব, আমরাই এবার ওদের অফিসিয়াল বাসর সাজিয়ে দেব, আর এই নাবালিকাকে এই বউ। কি বলো তুমি? পল্লবীর মুখ উজ্জ্বল হলো। উচ্ছ্বাস নিয়ে বলল, ভালো বুদ্ধি মালিহা। ঋতুর এবারের জন্মদিনে এটাই সারপ্রাইজ হবে ওর জন্য। দুজনার গল্প শুনে শায়লা পারলে মাটি ফুঁড়ে ঢুকে যায়। পারছে না বলে হাত মোচড়াচ্ছে ছাড়ানোর জন্য। তার মুখ চোখ লালচে রং ধারণ করেছে। সে লাজুক স্বরে বলল, ভাবি ছাড়ো আমায়, বেলা গড়িয়ে যাচ্ছে, খাবারের আয়োজন করি। পল্লবী মুস্কি হেসে বলল, চল আমরাও যাচ্ছি, তোদের দুজনের একা ছাড়বো না কিছুতেই। এই দুদিনে তোদের শিখিয়ে পড়িয়ে আমার দেবরের রোমান্টিক বউ বানিয়ে দিয়ে যাব। কি বলিস মালিহা? একদম ভাবি, ওকে এমন ভাবে স্বামীকে ভালোবাসতে শেখাবো যে আমাদের ঋতু যেন বলে ভাবিরা তার বউকে মানুষ করতে পেরেছে। দুজনের দুষ্টু মিষ্টি অত্যাচার সইতে না পেরে শায়লা কাঁদো কাঁদো গলায় বলে উঠল। ভাবি ভালো হচ্ছে না কিন্তু। পল্লবী আর মালিহা উচ্চস্বরে হেসে দিল। কথায় আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। কথাটা সত্যতাই 2 দিনে ভালো মতো টের পেল শায়লা। শায়লা ভয় পাচ্ছিল এত ছোট বাসায় কি করে এতগুলো মানুষ থাকবে। ওরা খোলামেলা থেকে অভ্যস্ত, চাপাচাপি করে থাকতে পারবে তো? অথচ ওর ভয়কে ধুলোয় মিশিয়ে ওরা হাসি আনন্দে 2 দিন কিভাবে কাটালো টেরই পেল না। গতকাল রাত 12টায় ঘটা করে রেদনের জন্মদিন পালন করা হলো।
জন্মদিন উপলক্ষে কেকও কাটলো। সে এক আনন্দময় মুহূর্ত। বাবা মায়ের মাঝে দাঁড়িয়ে কেক কেটে ছেলেটা বাচ্চাদের মতো খুশি জাহির করেছে। সবাই এটা সেটা গিফট দিল। তখনও রেদওয়ান হাসি মুখে গিফট নিল। শায়লা দেখেছে আর অবাক হয়েছে। এখন রেদওয়ানকে দেখছে সে। দায়িত্ব পালনে একনিষ্ঠ ছেলেটাও এরকম বাচ্চাদের মতো করতে পারে। আজ বিকালে সবাই ঢাকায় ফিরে যাবে। ঠিক হয়েছে দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই সেজেগুজে ছাদে যেয়ে সবাই মিলে ছবি তোলা হবে। রাতে দেরিতে ঘুমানোর কারণে সবার ঘুম ভেঙেছে বেলা করে, তাই সকালে ব্রেকফাস্ট স্কিপ করে লাঞ্চ করতে বসেছে সবাই। মেনু হলো খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। রেদওয়ান কদিন একদমই খেতে পারেনি। আজ খিচুড়ি দেখে নিচ থেকে খেতে বসেছে। জাকিয়া ভাত মাখিয়ে ছেলেকে খাইয়ে দিতে কল্লোর আর আসাদ গাল ফুলিয়ে বলল, আমরা কি দোষ করেছি মা? আদর কি খালি হৃদু পাবে? জাকিয়া হেসে বাকি দুজনের মুখেও খাবার দেয়। বিয়ের পরে এই প্রথম জাকিয়ার মাসুলভ আচরণ শায়লার নজরে এলো। দেখে মজাও পেল। ওয়াহেদ এই মজার দৃশ্যে ঘি ঢেলে বলে উঠল, জাকিয়া, তোমার হাত থেকে খাবার অধিকার আমারও আছে। বরং বলা যায় এই অধিকার আগে আমারই, তারপর ওদের। কিন্তু তুমি চক্ষুশূলের মতো আচরণ করে আমাকে একবারও সাধলে না। ভেরি ব্যাড জাকিয়া। বাবার কথা শুনে ছেলেরা হৈ হৈ করে উঠল। রেদওয়ান বলল, মা, বাবাকেও খাইয়ে দাও তো, না হলে আমাদের আবার পেট খারাপ হবে। কল্লোল আর আসাদ রেদওয়ানের কথাই সায় জানালো। জাকিয়া রীতিমতো লজ্জা পেয়ে চোখ দিয়ে শাসন করতে চাইল ওয়াহেদকে। ওয়াহেদ তার চোখ রাঙানি পাত্তা না দিয়ে বলল, তাড়াতাড়ি খাইয়ে দাও জাকিয়া। এই সুযোগে পুরনো স্মৃতি রোমন্থন হোক। সেই 40 বছর আগে বিয়ের পর তুমি খাইয়ে দিতে। কি দিন ছিল বলো তো? জাকিয়া না পারতে মুখ ঝামটা দিল। কি শুরু করলি ওয়াহেদ? বাচ্চাদের সামনে এসব বলতে হবে? ওয়াহেদ নিপাট ভালো মানুষের মতো মুখ করল। কি শুরু করলাম? ছেলেদের বিয়ে হয়ে গেছে, দাদা দাদি হয়ে গেছি, এখন আবার কিসের লজ্জা? দাও মুখে খাবার দাও দেখি। বাধ্য হয়ে জাকিয়া ওয়াহেদের মুখে খাবার দিল। ওয়াহেদ চোখ বুজে সেই খাবার চাবিয়ে যাচ্ছে। চোখ খুলে বলল, সেই পুরনো স্বাদ পেলাম জাকিয়া। তোমার হাতের খাবার মানেই অমৃত। জাকিয়া লজ্জা পেয়ে কিশোরী মতো নতজানু হয়। ছেলেরা আর বউরা মুখ টিপে হাসি সামলে নিতে চাইছে। ওদের সবার খাওয়া বন্ধ হয়ে গেছে ওয়াহেদের কাণ্ডে। ওয়াহেদ চোখ তুলে ধমক দিল, তোমাদের কি সমস্যা? যার যার বউদের কাছ থেকে খাও। আমার বউকে বিরক্ত করো না। এটা আমার ভাগের খাবার, আমিই খাবো। রেদওয়ান হো হো করে হেসে দিল, সাথে বাকি সকলে। জাকিয়া রেগে মেগে খাবার রেখে উঠে গেল। ওয়াহেদ প্লেটে খাবার বেড়ে নিয়ে জাকিয়ার রাগ ভাঙাতে তার পিছু নিল। রেদওয়ান শায়লাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো প্রেম ভালোবাসা কেমন হয়? শেখো কিছু শাশুড়ির কাছ থেকে। শায়লা মুখ ভেঙচি দিল। আপনিও কিছু শিখুন বাবার কাছ থেকে। খাওয়া পর্ব শেষে মেয়েরা তৈরি হতে বসলো। পল্লবী শায়লাকে একটা লাল সিল্ক শাড়ি ধরিয়ে দিল। তুই এটা পর শাইলা, সেম শাড়ি পরবো আমরা তিনজনে, তবে কালার আলাদা হবে। শায়লা ইতস্তত করে। বিয়ের পর একবারই শাড়ি পরেছিল, সেটা হলো কুয়াকাটা যে। সেই স্মৃতি মনে করেও শায়লা লজ্জা পেল। কত রকম বাচ্চামো করে রেদওয়ানকে চালিয়েছে সে। নিজের উপর বিরক্তি আসে এসব মনে এলে। শায়লা আনমনা হয়ে ভাবতে বসেছিল, কিন্তু পল্লবী তাড়া দিল। শাড়ি পরা হতেই পল্লবী আর মালিহা মিলে তাকে সাজিয়ে দিল। সবশেষে সন্তুষ্ট চিত্তে ওকে দেখলো দুজন। মালিহা মুখ টিপে হাসল। আজকে ঋতুর খবর আছে, কি বলো ভাবি? তা আর বলতে, ওর জ্বর কেটে গেছে, আজ দুর্বলতাও কেটে যাবে দেখবি। বলেই দুজন মুখ টিপে হাসল। হুট করে মালিহা সিরিয়াস মুখ করে বলল, এই শাইলা, তুই ঋতুকে কি গিফট দিবি বলতো? শায়লা আড়ষ্ট হয়ে গেল। কোনো গিফট কেনার কথা মনে ছিল না তার। অনলাইনে একটা অর্ডার করেছে, তাও সেটা আজ পাবে কিনা কে জানে। কিছু না দেওয়ার লজ্জায় শায়লার মুখ থেকে কথা বেরোলো না। মালিহা শায়লাকে বুঝে নিয়ে ওকে জড়িয়ে ধরল। সবচেয়ে বেস্ট গিফট কি হবে জানো? পল্লবী এসে শায়লার কানে ফিসফিস করলো, তুই নিজেকে নববধূর মতো সাজে ঋতুর সামনে দাঁড়ালে সেটাই হবে ঋতুর জীবনের বেস্ট গিফট। তুই ঋতুকে বেস্ট গিফট দিতে চাস কি না সেটা তোর ইচ্ছা শাইলা। শায়লা মাথা দোলায়। কথাগুলো কান গরম করার মতো হলেও অস্বীকার করার উপায় নেই। বউ সাজবে কি সাজবে না তা জানে না শায়লা। তবে কাল থেকে রেদনকে নির্জনে পেতে খুব মন চাইছে। ওকে ভালোমতো জন্মদিনের উইশটাও করা হয়নি। সে কথা মনে করে শায়লার মন অশান্ত হলো পুনরায়।
ছাদে যাওয়ার তাড়া এলো। সবাই উঠে গেছে, ওরা তিনজন বাকি। রেদওয়ান ওদের ডাকতে এলো। শায়লা রুম থেকে বেরোতেই রেদওয়ানের সাথে ধাক্কা খেলো। উফ, চোখ কোথায় থাকে তোমার? কত জোরে ব্যথা পেয়ে। রেদওয়ান কথা শেষ করতে পারে না। তার বিস্মিত নজর ঘুরছে শায়লার আপাদমস্তক। সে বিড়বিড় করল। শায়লা, তুমি? শায়লা সংকোচ নিয়ে মাথা দোলায়। আমি। রেদওয়ান মুগ্ধরায়ণে তাকিয়ে থেকে ঘোল লাগা কণ্ঠে শুধায়। ইউ লুক স্টানিং ইন শাড়ি। রেদওয়ানের প্রশংসা শুনে মিয়ে গেল শায়লা। যদিও রেদওয়ানের প্রশংসা তার ভীষণ ভালো লাগছে, কিন্তু সেই সাথে লজ্জাও লাগছে। সে মৃদু স্বরে উত্তর দিল, থ্যাঙ্কস। রেদওয়ান দুই ঠোঁট চেপে তার চারপাশে ঘুরল, তারপর কৌতুক করে বলল, সেদিনের মতো আজও অজ্ঞান হয়ে যাবে নাকি শায়লা? মেয়েটা চমকে রেদওয়ানকে দেখল। ওর গাল দুটোর রং বদলাতে দেখে রেদওয়ানের মন চাইল ছুঁয়ে দিতে। খানিকটা ঝুঁকে এলো, কিন্তু তার সুপ্ত ইচ্ছা পূরণ করার আগে পল্লবী আর মালিহা আড়াল থেকে বেরিয়ে এলো। এর আগেও বুঝি শাইলাকে অজ্ঞান করেছিলি ঋতু? রেদওয়ান দুই ভাবিকে দেখে ভেবাচেকা খেয়ে পিছু হটল। তোমরা এতক্ষণ কোথায় ছিলে ভাবি? পল্লবী রেদওয়ানের কান ধরল। তোর চোখের সামনে ছিলাম ঋতু, কিন্তু বউয়ের থেকে নজর সরালে না, আমাদের দেখবে। রেদওয়ান মাথা চুলকায়। ছাড়ো ভাবি, কানে লাগছে। আউচ। ছাড়বো। তার আগে বল, শাইলাকে অজ্ঞান করেছিলি কবে? এই শাইলা, কবে হয়েছিল এসব? তোরা দুটিতে দেখি সুপার উত্তম। শায়লা মিনমিন করল। তেমন কিছু না ভাবি, তোমরা ভুল বুঝছো। আমরা ভুল বুঝছি? পল্লবী চোখ কপালে তুলে জানতে চাইল। শায়লা কিছু না বলে দৌড়ে পালালো। ওরা উচ্চস্বরে হেসে দিতে রেদওয়ানও কেটে পড়ল। ছাদে নানা রকম পোজে ছবি তোলা হলো। সবাই মিলে ছবি তোলার পর জাকিয়ারা গেল বাড়িওয়ালার থেকে বিদায় নিতে। এই সুযোগ রেদওয়ান আর শায়লার কিছু ফটো সেশন হলো। ওরা বিদায় নিল শেষ বিকেলে। রেদওয়ান ওদের এগিয়ে দিতে নিচে নেমে গেল। বাবা মা চলে যাওয়ার পর পথে এক কলিগের সাথে দেখা হলো। তার সাথে গল্প করে ফিরতে সন্ধ্যা নামলো। নিজের ফ্ল্যাট অন্ধকার দেখে ভুরু কুচকে গেল তার। দরজা আটকে শায়লাকে ডাকলো কয়েকবার, কিন্তু সাড়া পাওয়া গেল না। রেদওয়ান বাতি চালিয়ে শায়লাকে খুঁজে না পেয়ে বেডরুমের দরজা খুলতে ওর পা থমকে গেল। এর ভর সন্ধ্যায় ড্রিম লাইটের আলোয় নিজের বিছানা ফুলে ফুলে সাজানো দেখে বুকটা ধরাস ধরাস করতে শুরু করেছে। রেদওয়ান অবিশ্বাস্য নয়নে এক পা দুপা করে এগিয়ে আসছে। বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে থাকা মেয়েটা শায়লা। এতে কোনো সন্দেহ না থাকলেও বিশ্বাস হতে মন চায় না। নিজের গায়ে জোরে সোরে চিমটি কাটে রেদওয়ান। ব্যথায় চেঁচিয়ে উঠতেই ঘোমটা টানা শায়লা কেঁপে উঠল। রেদওয়ান ঘুরে এসেছে বুঝতে পেরে তার হার্টবিট ফাস্ট হচ্ছে। সে আরেকটু জড়সড় হয়ে বসল। রেদওয়ান হতবিহ্বল হয়ে এগিয়ে এসে বিছানার কাছে দাঁড়ায়। শায়লা। শায়লা চঞ্চল দৃষ্টি মেলে চারপাশে দেখল। কি করবে এখন? রেদওয়ান নির্নিমেষ তাকিয়ে রয়েছে। একটা টকটকে লাল কাতান শাড়ি শায়লার পরনে, মাথায় ভারী কাজের ওড়না। শাড়ি কখন পাল্টালো মেয়েটা? হতবুদ্ধি হয়ে রেদওয়ান বিছানায় বসল। এই আচানক সারপ্রাইজ সে কিভাবে হ্যান্ডেল করবে? নিজেকে ভীষণ অসহায় লাগছে তার। অদম্য তৃষ্ণা শায়লার ঘোমটা তুলে মুখ দেখার, কিন্তু রেদওয়ানের হাত পা কাঁপছে তুমুল বেগে। এই মেয়েটাকে কবে থেকে এরকম বউ সাজে দেখার কল্পনা করেছে? নিজে থেকে মেয়েটা ধরা দেওয়ার অপেক্ষায় কেটেছে কতগুলো দিন, মাস, বছর। আজ যখন সেই দিন এলো, তখন এমন নার্ভাস লাগাটা কি স্বাভাবিক? রেদওয়ানের খুশিতে কাঁদতে মন চাইল। অতি আনন্দে সে কাপা হাতে শায়লার ঘোমটা তুলে ফেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করল, শালা, ইটস ইউ। আমার না বিশ্বাস হচ্ছে না। তুমি প্লিজ আমাকে চিমটি কাটো। শায়লা মুখ টিপে হাসল। বেশ জোরে সোরে চিমটি কাটলো রেদওয়ানের হাতে। রেদওয়ান চেঁচিয়ে উঠল, আউচ! কি করলে শালা? এত জোরে কেউ চিমটি কাটে? শায়লা অসহায়ের মতো মুখ করে বলল, আপনি তো বললেন চিমটি কাটতে। রেদওয়ান হাতে হাত ঘষতে ঘষতে মিনমিন করল, তাই বলে এত জোরে? আরে ব্যথায় জ্বর চলে এলো আমার। শায়লা চিন্তিত হয়ে হাত বাড়িয়ে দিল। কই দেখি। রেদওয়ান এই ফাঁকে মুখ সরিয়ে শায়লার জানুতে মাথা রেখে শুয়ে পড়ল। হাসি হাসি মুখ করে ইশারা করে বলল, এবার ভালো মতো জ্বর দেখো, আর আমি তোমাকে দেখি। শায়লার হাত থেমে যায়, বুকের ধরপড়ানি বেড়ে যায়। রেদওয়ান মুগ্ধ নয়নে ওকে দেখতে দেখতে বলল, কি হলো, জ্বর দেখো। বলে নিচে ওর হাতটা কপালে রাখলো।
কপাল বেশ গরম। শায়লা চিন্তিত স্বরে বলল, আপনার কি আবার জ্বর এলো? এবার কিন্তু টেস্ট করাবেন। এভাবে ঘন ঘন জ্বর আসা মোটেও ভালো না। রেদান মুস্কি হাসল। এই জ্বর সেই জ্বর নয় শায়লা, তুমি চাইলে এই জ্বর নেমে যাবে এখনই। শায়লা কম্পিত কণ্ঠে শুধায়, মানে এবার কেমন জ্বর রিদওয়ান? অবহেলা না করে একটা ওষুধ খেয়ে নিন না প্লিজ। রেদান চাপা হেসে বলল। মাথাটা নিচু করো তো। শায়লা ঝুঁকে আসতেই রেদান শব্দ করে ওর ঠোঁটে চুমো আঁকে। শায়লা ভড়কে গেল। এটা কি হলো? দুষ্টু হেসে রেদান জবাব দিল। তুমি তো ওষুধ খেতে বললে। শায়লা লজ্জায় লাল, শরীরটা কেঁপে উঠল অজান্তেই। শরমে আইঢাই করে উঠে বলল, ভারী দুষ্টু হয়েছেন তো আপনি। চুমুতে জ্বর ভালো হয় কবে? রেদান বেহায়ের মতো ফিসফিস করল। এই জ্বরের একমাত্র ওষুধ চুমো বোকা। এবার তুমি লজ্জা সরিয়ে একটা গভীর চুমো দাও তো আমার ঠোঁটে। রেদান বেশরম কথায় শায়লা না পেরে মুখ ঢেকে ফেলে। ছটফটিয়ে উঠে রেদানকে সরাতে চাইল জানুর উপর থেকে, কিন্তু পারল না। রেদান আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওকে। কাঁধ হতে শুতেই ওর নজর গেল শায়লার উদরের দিকে। সরু উন্মুক্ত উদর দেখে রেদানের ঘোর লেগে গেল। সে আচমকা মাথায় গিয়ে নিয়ে নিজের অধরের স্পর্শ দিল উদরে। দুহাতে কোমর জড়িয়ে নিয়ে মুখ ঘষল। শায়লার শরীর কেঁপে উঠল থরথর করে। সে রেদানের মাথার চুল খামছে ধরল অজান্তেই। ওর এহেন কাজে শায়লার শরীরে উরুর অংশটা অবশ হয়ে গেছে মনে হচ্ছে। নড়াচড়ার শক্তি হারিয়ে গেছে। সে কথা বলতে পারে না। অনেক কষ্টে বিড়বিড় করল। কি করছেন রিদওয়ান? জ্বর কমাচ্ছি। রেদান নেশারও কণ্ঠে উত্তর দিল। আচমকা শায়লাকে টেনে বিছানায় শুয়ে দিল। উঠে এলো শায়লার গায়ের উপর। সেকেন্ডের মধ্যে এমন কাজে শায়লা ভয় পেয়ে চোখ মুখ খিচে শুয়েছিল। ওকে ওরকম দেখে রেদান থমকায়। শায়লার মুখের উপর রেদানের অস্থির নিঃশ্বাস পড়ছে। সে হাতের আজলায় শায়লার মুখ তুলল। শায়লা তাকাও তো, উম, প্লিজ তাকাও না। রেদানের কণ্ঠে অনুনয় শুনে শায়লা ভীত চোখে তাকায়। রেদানের চোখ দুটো ঘোলাটে লাগছে। সে শায়লার চোখে চোখ রেখে বলল, মেহাই, তোমার অনুমতি ছাড়া তোমার ছুঁয়ে দেওয়ার ভুল দ্বিতীয়বার করতে চাই না। শায়লার হাঁসফাঁস লাগে। এই লোকটা এমন সরাসরি কথা বলে কেন? জানে না শায়লা লজ্জা পায়? ইচ্ছে না থাকলে কি শায়লা ধরা দিত? বেকুব লোক একটা। মনে মনে আচ্ছা মতো গালি দিল রেদানকে। শরমে চোখে চোখ রাখা দুষ্কর হলেও কাজটা করতে হচ্ছে শায়লাকে। সে উত্তর দিতে পারল না। রেদান হাসকি টোনে জানতে চাইল, আচ্ছা কিছু বলতে হবে না, একটা চুমু দাও তো, তাহলে বুঝবো তোমার ইচ্ছে। শায়লা মুখ কেটেছিল রেদানের কথা শুনে ঢোক গেল। এটাও বুঝলো এই পাগল ফিরতে আদর না পেলে এগোবে না। শায়লা লাজুক মুখে রেদানের অধরে অধর ছুঁয়ে দিতেই রেদান হামলে পড়ল ওর উপর। শায়লার সারা গালে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। ওর দুহাতের অবাধ্য বিচরণ শায়লার শরীর জুড়ে। তীব্র আলস্লেশে শায়লার ওষ্ঠের দখল নিতে নিতে রেদান ফিসফিস করল, ভালোবাসি বউ, অনেক ভালোবাসি তোমাকে। টোনাটনির সংসারটা দারুণ রোমান্টিক কাটছে। রেদান সকালে যায়, সন্ধ্যায় আসে। তারপর শুরু হয় খুনসুটি, আদর, সোহাগ। শায়লা সারাদিন মনে মনে রেদানের ফেরার অপেক্ষায় থাকে। দুষ্টু মিষ্টির সময়টুকু উপভোগ করছে সে মন ভরে। মাঝে মাঝে দুজন মিলে সংসারে কেনাকাটা করতে যায়, কখনো সখনো ঘুরতেও যায়। এভাবেই আরও 1 মাস কাটলো। রেদান ইদানিং ঘ্যান ঘ্যান করছে শায়লার সাথে পড়ালেখায় আবার মনোযোগ দিতে। আর মাত্র একটা সেমিস্টার আছে, ভালোই ভালোই শেষ হোক। 2 মাসেই সংসারের প্রতি মায়া এসেছে শায়লার। এই মায়া সংসার ফেলে ঢাকায় ফিরতে মন চায় না। হৃদয়নের নিজেরও একা থাকার কথা ভাবলে ভালো লাগে না। তবুও শায়লার ব্যাপারে দায়িত্ব পালনে বদ্ধপরিকর সে। তাতে তার খানিকটা কষ্ট সে মেনে নেবে না হয়। রেদওয়ান আজ হাসপাতাল থেকে ফিরে শাওয়ার নিয়ে বিছানায় শুয়েছিল চুপচাপ। আজকের দিনটা খুব হার্শ কেটেছে। 3টে অপারেশন হয়েছে সারাদিন, তারপর একগাদা রোগীর চাপ। শায়লা ল্যাপটপে বসেছিল দেখে আর ডাকেনি তাকে। কাজ শেষ করে বেডরুমে এসে রেদানকে দেখে বিস্মিত হলো শায়লা। আপনি কখন এলেন? রেদান চোখের উপর হাত দিয়ে শুয়েছিল। চোখ থেকে হাত সরিয়ে শায়লাকে দেখল। আধ ঘন্টা হবে, তুমি ব্যস্ত ছিলে বলে ডাকিনি। কাজ শেষ? আপনি কি মাথা ব্যথা? রেদানের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শায়লা। রেদান শায়লার উরুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। নীরবতা ভেঙে রেদান জানতে চাইল, ম্যাডামের সাথে কথা বলেছো? এক্সাম দিতে পারবে? পারবো।
আবেদন করতে হবে একটা। চলো কাল ঢাকায় যাই, আমারও একটু কাজ আছে, সপ্তাহখানেক থাকতে হবে। আপনার কি কাজ? নতুন কোর্সে ভর্তি হব। এখানে 5 দিন অফিস করে 2 দিন ঢাকায় গিয়ে ক্লাস করব। শায়লা কিছুটা মন খারাপ করে বলল, আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই না? আপনি আবার বাইরে যাওয়ার চেষ্টা কেন করছেন না? এবার আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করুন। দরকার হলে আমিও যাব আপনার সাথে। রিদান মুখ তুলে শায়লাকে দেখল, ওকে কিছুটা চিন্তিত দেখালো। উঠে বসে গম্ভীর হয়ে জবাব দিল, দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা কি আমার ছিল না শায়লা? তোমাকে সময় দিতে যেতে চেয়েছিলাম। এখন তুমি সাথে আছো, কেন যাব দেশের বাইরে? আপাতত আমার প্ল্যান হলো দেশে যত ডিগ্রি আছে নেব, দাদা জানের দেয়া জায়গার উপর একটা হাসপাতাল বানাবো, তারপর গ্রামে চিকিৎসক হিসেবে থেকে যাব। দাদা জানের জন্য এটুকু করতেই হবে আমাকে। শায়লা, আমার স্ত্রী হিসেবে তুমি কি আমার সাথে দেবে? শায়লা অবাক হয়ে রিদানকে দেখল, কিছুটা সময় শান্ত গলায় বলল, আপনি যেভাবে চান সেভাবে সব সময় আপনার পাশে থাকবো। তবে একটা ব্যাপার একটু সাজেশন দেব। হসপিটালের জন্য হলেও আপনাকে একটা বিদেশি ডিগ্রি নিতে হবে। আমিও দরকার হলে যাব আপনার সাথে, কিন্তু নিতেই হবে। কত জটিল অসুখ হয় মানুষের, সেসব না জানলে ট্রিটমেন্ট করবেন কি করে? তাই এই ব্যাপারে ভেবে দেখার অনুরোধ করছি আমি। রিদানের মুখে হাসি ফুটল, শায়লাকে জড়িয়ে ধরে ললাটে চুমো আঁকল। দ্যাটস মাই গার্ল। তোমার এক্সাম শেষ হলে দাদুর কাছে যাব শায়লা, বুড়োটাকে খুব মনে পড়ছে। আচ্ছা, আবারও মাকে দেখতে মন চাইছে খুব। কতদিন দাদুকে দেখি না। মা বলছিল দাদুর শরীর খারাপ। দাদু আসলে একা বোধ করছে, তার একজন সঙ্গীর ব্যবস্থা করতে হবে, বুঝলে? ও মা, দাদু একা কেন হবে? দাদি আছে, মা আছে, ছোট আছে। আরে বাবা, ওরা তো আছে, কিন্তু ওদের কথা বলছি না, নতুন কেউ দরকার দাদুর। কার কথা বলছেন? রিদান শায়লাকে বুকে জড়িয়ে নিয়ে কানে কানে ফিসফিস করল, একটা ছোট্ট ঋতু কিংবা শায়লাকে দরকার বন্ধু। এসো, আমরা দাদুকে নতুন সঙ্গী দেওয়ার ব্যবস্থা করি। শায়লা লজ্জায় হাঁসফাঁস করে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। অসভ্য লোক, খবরদার যদি উল্টাপাল্টা ভেবেছেন। আমার লেখাপড়া শেষ অবধি এসব ভাবা যাবে না। রিদান মানল না। সে তো কদিনের মধ্যে শেষ হবে, এখন থেকে কাজ শুরু না করলে দেরি হবে না বলো? মোটেও দেরি হবে না, যখন সময় হবে তখন ভেবে দেখবো। বুঝেছি, তুমি আমাকে বুড়ো না বানিয়ে বাপ হতে দেবে না। হায় কপাল, কত স্বপ্ন ছিল, একটা গোলগাপ্পা মেয়ে কোলে নিয়ে ঘুরবো, মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকবে। শায়লা খিলখিল করে হাসে। রিদান অভিযোগ ভুলে বউয়ের মন কাড়া হাসি দেখে মুগ্ধ নয়নে। এইরকম সুখী সুখী দাম্পত্যের স্বপ্নই তো দেখেছে সে। এই আত্মভিমানী মেয়েটার মুখে হাসি দেখার জন্যই এত আয়োজন। অবশেষে মেয়েটা প্রাণ খুলে হাসছে, এটাই কি কম পাওয়া? বাকি জীবন এই অতি রাগী মেয়েটার সাথেই কাটিয়ে দিতে চায় সে। রিদানের মনে হলো দাদাজান এসে দাঁড়িয়েছে শায়লার পাশে, চোখ নাচিয়ে বলছে, কি খুব তো বলেছিলে বিয়ে করতে চাও না, এখন কেমন লাগছে দাদাজানের পছন্দের মেয়েকে বউ হিসাবে মেনে নিতে? তোমার পছন্দের মেয়ে 4 বছর কষ্ট দিয়েছে আমাকে, তার কি হবে বুড়ো? এতদিনে 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। আর একটু ধৈর্য ধর ঋতু, আমি আবার ফিরবো তোমাদের মাঝে, ভীষণ জ্বালাবো তোমাদের, তখন দেখবো কত ভালোবাসিস আমাকে। দাদাজান হাসল। রিদান বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে বলল, সত্যি? তাড়াতাড়ি এসো না দাদু, আমি ভীষণভাবে তোমার অপেক্ষায় থাকবো। রিদানকে একা একা কথা বলতে দেখে শায়লা এগিয়ে এসে রিদানের মুখে হাত দিয়ে বলল, এ কি হয়েছে আপনার? কার আসার অপেক্ষায় থাকবেন? রিদান শায়লাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে বলল, বিশেষ একজনের, কবে যে আসবে সে। শায়লা সান্ত্বনা দিল। দেখবেন সময় হলেই আসবে। রিদান ওকে বুকের মাঝে আরেকটু মিশিয়ে বলল, তাই যেন হয়।